আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ৩.৫ বছরেও রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালে মিলছে না বিশ্বমানের সেবা। বিএমইউ থেকে আলাদা করে স্বায়ত্তশাসনের দাবি। আইএমএফ এর ঋণ কার্যক্রম নিয়ে এ মাসেই প্রধানমন্ত্রীর সাথে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক। ঋণ প্রয়োজন হলেও সব শর্ত পূরণ কঠিন, মত বিশ্লেষকদের। যুদ্ধ প্রায় শেষের দিকে, কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। অতিরঞ্জিত বলছে ইরান। সংঘাত কমার আভাসে বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম। ঢাকায় পাম্পের বাইরে যানবাহনের দীর্ঘ সারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। এজন্য স্বপ্নভঙ্গের গল্প। দেশে বিশ্বমানের হাসপাতাল হলো ঠিকই, কিন্তু মিলছে না সেই সেবা। উদ্বোধনের ৩.৫ বছর পেরোলেও এখনো জনবলি নিয়োগ হয়নি। এমনকি ঠিক হয়নি হাসপাতালের পরিচালনা পদ্ধতি কেমন হবে। বলছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালের কথা। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয় থেকে আলাদা না করলে সমস্যার সমাধান হবে না। নান্দনিক স্থাপত্য আর বিশ্বমানের চিকিৎসা সুবিধা নিয়ে প্রস্তুত এক হাসপাতাল, নাম সুপার স্পেশালাইজড, যা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলেই তৈরি হয়েছে এটি। ব্যয় হয়েছে ১৫০০ কোটি টাকার বেশি। হাসপাতালের আউটডোরে কিছু রোগী আসে, আর ভর্তি রোগীও একেবারে কম। ৭৫৮ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৫০ জনের মতো। ১০০ শয্যার আইসিইউতে রোগী আছে মাত্র ১৮টিতে, অথচ অন্য হাসপাতালে আইসিইউ বেড পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। এটি একটি ভিভিআইপি কেবিন। এর পাশে এমন আরও একটি ভিভিআইপি কেবিন আছে। এটি বাংলাদেশের একমাত্র সরকারি হাসপাতাল যেখানে দুটি ভিভিআইপি কেবিন আলাদা করে বানানো হয়েছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির চিকিৎসা নেওয়ার জন্য। এখানে অত্যাধুনিক নানান সুযোগ সুবিধা আছে, কিন্তু উদ্বোধনের পর থেকে নিয়ে এ পর্যন্ত এই কেবিন দুটিতে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের কেউই চিকিৎসা নিতে আসেননি। প্রতিদিন সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা হয় ল্যাবে। প্রায় অলস পড়ে আছে শত কোটি টাকার যন্ত্রপাতি। এসি নষ্ট, চলছে ফ্যান, তেমন কাজে আসছে না ১৪টি অপারেশন থিয়েটার। এখন বেতন কাঠামো নিয়ে প্রশ্ন করাটাই তো আসলে উচিত নয়। এখন উচিত ছিল আমাদেরকে আপনার অপারেশনালাইজ করা। এটার দায়ভার এখন আমাদের বর্তমান যারা আছি, পরিচালনায় আছে, তাদের উপর এসে বর্তেছে। অপেক্ষা করছি কবে এই হাসপাতালের প্রতিটি পদে নতুন লোক নিয়োগ দেওয়া হবে এবং আমরা এটা সুন্দরভাবে পরিচালিত করতে পারবো এবং জনগণকে আমরা সেবা দিতে পারবো। কথা ছিল এটি হবে সরকারি কর্পোরেট হাসপাতাল, চলবে একজন প্রধান নির্বাহীর অধীনে, বেতন কাঠামো আলাদা, প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না চিকিৎসকেরা। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই প্রস্তাব পাশ করেনি। পরিচালনা পদ্ধতি ঠিক হয়নি এখনো। এই অবস্থায় হাসপাতালটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তাহলে জনগণের টাকা খরচ করে অন্য একটি দেশের আইএমএফ এর ঋণের অর্থ ছাড়ে নতুন সরকারের সাথে চলছে আলোচনার প্রস্তুতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবে সংস্থাটির উচ্চ পর্যায়ের একটি টিম। মূলত ঋণ কার্যক্রম চলমান থাকবে কিনা তা নিয়েই হবে আলোচনা। সামনে আসবে বকেয়া ২ কিস্তির ঋণ ছাড় এবং শর্ত পরিপালন প্রসঙ্গ। সবকিছু ঠিক থাকলে এ মাসেই হতে পারে বৈঠক। বিশ্লেষকরা বলছেন, সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় সরকারের ঋণ প্রয়োজন, তবে এখনই সব শর্ত পরিপালন কঠিন। বাংলাদেশের জন্য ২০২৩ সালে $৪৭০ কোটি ঋণ অনুমোদন করে আইএমএফ। এ পর্যন্ত ছাড় হয়েছে সেই ঋণের 5টি কিস্তি। প্রথমে $৪৭০ কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ, পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক। এখন মোট ঋণ দাঁড়িয়েছে $৫৫০ কোটি। গেল জুন পর্যন্ত ছাড় হয়েছে $৩৬০ কোটি। অন্তর্বর্তী সরকারের সময়ে ঋণের 2টি কিস্তির অর্থ ছাড় আটকে দেয় আইএমএফ। মূলত নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করতে চায় এই ঋণদাতা সংস্থা। তবে অর্থ ছাড় না করার পেছনে কাজ করে শর্ত পূরণ না হওয়ার দিক। অভ্যন্তরীণ আয় বা রাজস্ব আদায়ে তেমন সাফল্য নেই। এনবিআরে সংস্কার চলমান থাকলেও বাড়েনি রাজস্ব আদায়। আগের আইএমএফ এর যে মূল শর্তগুলো ছিল তার মধ্যে বড় পরিসরে আমরা যেটা পারিনি সেটা হলো কর আহরণের জায়গাটা। তেলের দাম আমার এখন অলরেডি 14-15% বেড়ে গেছে ক্রাইসিস শুরু হওয়ার পর থেকে আর কি। তো সেইটা কিন্তু আমার নতুন করে চ্যালেঞ্জ তৈরি করবে, যে অর্থনৈতিক সংস্কারগুলো আছে এটাকে সামনে কিভাবে নিব। এবং এটা বেশ বড় আকারের একটা ক্ষেত্র। এখানে ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সব ধরনের বিষয়গুলো কিন্তু আসবে।
নতুন সরকারের সঙ্গে শুরু হচ্ছে আলোচনা। প্রথমে 10 মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সময় চায় আইএমএফ, তবে তা পিছিয়ে ঈদের পর সময় নির্ধারণ হচ্ছে। আগামী 24 মার্চ আসতে পারে আইএমএফ এর 2 সদস্যের একটি টিম। প্রশ্ন হচ্ছে, ঋণ সহায়তা এখন সরকারের জন্য কতটা প্রয়োজন? বাজেট বাস্তবায়ন করতে গেলে তো তাদের সমর্থন সহায়তা এগুলো সবই লাগবে। আর যদি আইএমএফ নেতিবাচক কোনো প্রতিবেদন দেয়, তাহলে সেক্ষেত্রে অন্যান্য যে সমস্ত উন্নয়ন সহযোগী রয়েছেন, বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংকের মতো, তো তারা কিন্তু আর অর্থ ছাড় করবে না। ইতিমধ্যে বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে এই মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে। সেটার চাপ মোকাবেলা করে আইএমএফ এর শর্তগুলো পূরণ করা, সংস্কার করা, সেগুলো আমার মনে হয় যে অনেক বড় কাজ হবে। আর্থিক টানাপোড়েন কাটাতে বৈশ্বিক উৎস থেকে ঋণ এবং সহায়তার জন্য তৎপরতা চালাচ্ছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশের অর্থনীতির উপরে ইতিমধ্যেই একটা ধাক্কা লেগেছে। আগের আইএমএফ এর যে মূল শর্তগুলো ছিল তার মধ্যে বড় পরিসরে আমরা যেটা পারিনি সেটা হলো কর আহরণের জায়গাটা। তেলের দাম আমার এখন অলরেডি 14-15% বেড়ে গেছে ক্রাইসিস শুরু হওয়ার পর থেকে আর কি। তো সেইটা কিন্তু আমার নতুন করে চ্যালেঞ্জ তৈরি করবে, যে অর্থনৈতিক সংস্কারগুলো আছে এটাকে সামনে কিভাবে নিব, এবং এটা বেশ বড় আকারের একটা ক্ষেত্র। ইরানে কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করে ফেলেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ প্রায় শেষের দিকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন এরই মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তবে ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। ট্রাম্পের দাবিকে অতিরঞ্জিত আখ্যা দিয়ে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ বলেছেন, যুদ্ধ কবে শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় ধরনের অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের বিভিন্ন স্থাপনায় 2000 পাউন্ডের বোমা ফেলেছে মার্কিন B-2 বোমারু বিমান। এতে বহু মিসাইল লঞ্চার ধ্বংস হয়েছে এবং অনেকগুলো মাটির নিচেই চাপা পড়েছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কারখানার ওপর ধারাবাহিক হামলার কথাও জানান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের সংখ্যা 90%-এরও বেশি কমে গেছে, আর ড্রোন হামলার হার কমেছে প্রায় 83%। আমরা ইরানের কোথায় কোথায় ড্রোন তৈরি হয় সবই এখন জানি, এবং একের পর এক সেগুলো ধ্বংস করা হচ্ছে। তাদের মিসাইল লঞ্চার 90%-এর বেশি ধ্বংস হয়ে গেছে। ড্রোন হামলাও প্রায় পুরোপুরি কমে গেছে। চলমান অপারেশন এপিক ফিউরি খুব দ্রুতই শেষ হবে বলে দাবি করেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রাথমিক ধারণার চেয়েও সময়সীমায় অনেক এগিয়ে আছে। ইরানের নেতৃত্ব বড় ধরনের আঘাতে জর্জরিত বলে উল্লেখ করেন তিনি। যুদ্ধ প্রায় শেষের দিকে, তাদের সব ধ্বংস হয়ে গেছে। গুরুত্বপূর্ণ সব নেতা মারা গেছেন। তাদের নেতৃত্বের 2টি স্তর রয়েছে, আমরা 2টি স্তরই ধ্বংস করেছি।